এখন দুপুরের সঙ্গে আছে আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ান নাফি। অবরোধ চলতেছে, পরিস্থিতি শান্ত লাগতেছে, সবাই দোকানপাট খুলতেছে, আমরা বিভিন্ন সবাই কাজ কামে আসছি। বিভিন্ন জন এখানে এসে আটকে আছে, তারা খুব সন্দিহান এবং দ্বিধাদ্বন্দ্বে আছে যে ওনারা কি আদৌ সাদিক যেতে পারবেন কিনা বা ঢাকা ব্যাক করতে পারবেন কিনা। 2 দিন ধরে যে ঘটনাগুলি ঘটতেছে এগুলি যেন না হয়, আমরা এখানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন সবাই বসবাস করতে পারি। এই 13 কমিউনিটি এবং এখন 14 কমিউনিটি ধরে সবার যারা নেতৃত্বে আছেন তারা এই সম্প্রীতিটা বজায় রাখবেন। আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে, প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। পার্বত্য চট্টগ্রামে চলছে 72 ঘন্টার অবরোধ। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় রাঙামাটিতে 2 দিন পর প্রত্যাহার হলো 144 ধারা। বিকেলের সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রীতি সভা জেলা প্রশাসনের। এদিকে স্থানীয়রা বলছেন গুজবে ভর করে নষ্ট হচ্ছে পাহাড়ি বাঙালি সম্প্রীতি। জাতীয় ফ্যাক্ট চেকিং সেল দ্রুত বাস্তবায়নের দাবি। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন। যদি এর প্রভাবে দাম বাড়ে সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। যদি দাম বাড়ে সে দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ীদের অনুরোধে ইলিশ রপ্তানিতে সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বললেন এর প্রভাব পড়বে না বাজারে। কেউ দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এ নিয়েও এখন দুপুরে জানাবো বিস্তারিত। খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতায় মামুন হত্যার ঘটনায় 3 জনকে আসামি করে মামলা হয়েছে সদর থানায়। এদিকে 72 ঘন্টার অবরোধ চলছে 3 পার্বত্য জেলায়। এতে অনেকটাই স্থবির খাগড়াছড়ি ও রাঙামাটির জনজীবন। এদিকে 46 ঘন্টা পরে রাঙামাটি পৌর এলাকায় প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। যদিও থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা জুড়ে। এছাড়া অবরোধ ও পরিবহন ধর্মঘটের কারণে রাঙামাটির সাজেকে আটকা পড়েছে 1500 পর্যটক। বিস্তারিত প্রতিবেদনে। বিক্ষোভ মিছিল, সংঘর্ষ আর বাজারে শতাধিক দোকান পুড়ে যাওয়ার 2 দিন পরেও থমথমে পরিস্থিতি খাগড়াছড়ির দীঘিনালায়। অবরোধে দ্বিতীয় দিনের মতো অচল খাগড়াছড়ি। বন্ধ জেলা উপজেলার দোকানপাট ও যানবাহন চলাচল। স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক। বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দীঘিনালায় মামুনকে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় 3 জনকে আসামি করে মামলা করেছে তার স্ত্রী। এমন একটা পরিস্থিতি, এখানে আমরা না যেতে, যে যাত্রীগুলো না যেতে পারতেছে সাজেক, না যেতে পারতেছে ঢাকা ব্যাক করতে। এদিকে 46 ঘন্টা পর রাঙামাটির পৌর এলাকায় প্রত্যাহার করা হয়েছে 144 ধারা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সহিংসতার ঘটনায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ঢাকা, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি চলছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে রাঙামাটি শহরে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এছাড়া অবরোধে সড়ক ও নৌপথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। অবরোধ ও পরিবহন ধর্মঘটে দূরপাল্লার যানবাহন চলাচল না করায় রাঙামাটির সাজেকে আটকা পড়েছে 1500 পর্যটক। এদিকে বান্দরবন থেকে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাগামী সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার সব বাস। এছাড়া বান্দরবনের রুমা, রোয়াংছড়ি, থানচি সহ 7 উপজেলার সড়কেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শামীমা রহমান শাম্মী, এখন। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ ও রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল। জিয়াদ, সব মিলিয়ে খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি কি জানাবেন? মূলত থমথমে অবস্থা পুরো খাগড়াছড়ি জুড়ে। যেহেতু আমি এখন যেখানে আছি দীঘিনালা, সেই জায়গা থেকে ঘটনার সূত্রপাত। ফলে এই এলাকাটিতে আসলে এখনো পর্যন্ত আতঙ্ক কিংবা উদ্বেগ মানুষের মধ্যে সেটি সবচেয়ে বেশি। দ্বিতীয় দিনের অবরোধ চলছে এবং আজকের আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন সেটি মূলত দীঘিনালার যে সড়ক, সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো একেবারেই এই জায়গাটিতে চলাচল করছে না। ছোটোখাটো যে টমটমগুলো আছে 2-3 কিলোমিটার দূরত্বে যাতায়াত করে কিংবা বাইকগুলো, সেগুলো
সেগুলো সড়ক ধরে যাতায়াত করছে। আর কিছু অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি রোগী পরিবহনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ঘোড়া রয়েছে। আর যেই জায়গাটি পুড়েছে দেখতে যেগুলো পাচ্ছেন এখানে অন্তত শতাধিক দোকান ছিল। সেই জায়গার পরিস্থিতি যদি একটু দেখাই, যে সেখানে যাদের পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান, যারা সহায় সম্বল হারিয়েছেন, তারা চেষ্টা করছেন সেই জায়গাটি আবার তৈরি করার, বা যেই পোড়া জিনিসগুলো যেগুলো রয়েছে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নতুন করে কাউকে আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে তার জায়গাটিতে দোকান তোলার চেষ্টা করছেন আজকে থেকে। মূলত এখানে শতাধিক দোকানে লাখ লাখ টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সবারই। তো এই পাশে আপনি যেটি দেখছেন সেটি ছিল পাহাড়িদের দোকান, এবং এর পরপরই হচ্ছে সড়কের ঠিক এই পাশে যেই বাজারটি এখন দেখছেন, যে এই প্রান্তের দোকানগুলো, সেগুলো বাঙালিদের দোকান, অর্থাৎ রাস্তার এক পাশে পাহাড়িদের দোকান ছিল, আরেক পাশে বাঙালিদের। দুই দিকের দোকানেই পুড়েছে, এবং সবাই আসলে এখানে পাহাড়ি বাঙালি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জায়গায়। এবং আজকের এই উপজেলা সহ, দীঘিনালা উপজেলা সহ খাগড়াছড়ির যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলায় যে যানবাহন চলাচল করে, সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ অবরোধের কারণে। এবং বিভিন্ন উপজেলা যে প্রত্যন্ত এলাকাগুলো যেখানে আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো সড়কে ব্যারিকেড তৈরি করেছে গাছ ফেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই শুনছেন তখন গিয়ে আবার সড়কটি পরিষ্কার করার চেষ্টা করছেন। এর পাশাপাশি এখানে কিন্তু খাগড়াছড়ি থেকে নৌপথে যে উপজেলাগুলোতে যাওয়া হয়, কিংবা সড়ক পথে যেই বিভাগগুলোতে যাতায়াত হয়, চট্টগ্রাম, ঢাকা সহ পুরো যানবাহন চলাচলে বন্ধ বলা যায়। এই যানবাহন চলাচল বন্ধ থাকায় এখানে ফল ফসল উৎপাদন, বাজারে বিক্রি থেকে শুরু করে পরিবহন এবং যাত্রী পরিবহন পুরোটাই আসলে বিপর্যস্ত। এখানকার অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত। আর সবচেয়ে বড় কথা, মানুষের মধ্যে এখনও কিন্তু আতঙ্ক আছে, যদিও উপদেষ্টারা এসে আশ্বস্ত করেছেন যে বিচার হবে এবং যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে। ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হচ্ছে, সেই আশ্বাসের পর আশা করা হচ্ছে আজকে দিনের পর হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মিম, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ। এবারে আমরা চলে যেতে চাই রাঙামাটিতে জিয়াউর রহমান জুয়েলের কাছে। জুয়েল, আপনি জানাবেন বিকেলে তো সম্প্রীতি সভা শুরু হওয়ার কথা রয়েছে, কয়টা নাগাদ শুরু হবে এবং সভায় কারা কারা উপস্থিত হবেন? মৃত্যু যেটি হয়েছে যে বিকাল ৩টা নাগাদ জেলা প্রশাসকের কার্যালয়ে যে সম্মেলন কেন্দ্র রয়েছে সেখানে মূলত সম্প্রীতি সভাটি হওয়ার কথা রয়েছে। এবং এখানে যারা থাকবেন, বিশেষ করে রাঙ্গামাটির যে বনরূপা বাজারে সহিংসতা ঘটেছিল, সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যবসায়ী নেতারা এবং স্থানীয় যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন, বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন, এমন মানুষজনে থাকবেন যারা এই অঞ্চলের এই সার্বিক বিষয়গুলো দেখভাল করেন, যাদের কথায় মানুষজন প্রভাবিত হয়, মূলত তারা এই সভাটিতে থাকবেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে, তিনি যেটি বলছেন যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় মূলত সকাল 11টার পরে গিয়ে 144 ধারা যেটি ছিল গত শুক্রবার দুপুর থেকে যেটি জারি করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটি তুলে নেওয়া হয়েছে। একটু বলে রাখি যে এই তুলে নেওয়ার পরেও কিন্তু যে গণপরিবহন কিংবা যে যানবাহনের চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হয়নি। এর কারণটি হচ্ছে যে এরই মধ্যে গতকাল সকাল 6টা থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান 3 জেলায় যে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 72 ঘন্টা সড়ক ও নৌ অবরোধ ঘোষণা করা হয়েছে, সেটি আসলে এখনো দ্বিতীয় দিনের মতো চলমান রয়েছে। আমি সকাল থেকে এই রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, যেটি বিশেষ করে রাঙ্গামাটি শহর থেকে 6টি উপজেলার যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই নৌযান চলাচল একেবারে বন্ধ রয়েছে। একই সঙ্গে শহরের যে গণপরিবহন, সিএনজি চালিত অটোরিকশা এবং দূরপাল্লার যে যানবাহন সেটি বন্ধ রয়েছে। মানুষজন তার গন্তব্যে ছুটছেন হেঁটে, এবং দূর দূরান্ত থেকে যারা এসেছিলেন তারাও আটকা পড়েছেন। একই সঙ্গে 72 ঘন্টা যে অবরোধ, সেখানে সাজেকে 15 শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে সেখানকার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার নিশ্চিত করেছেন। একটুখানি বলে রাখি, এই সার্বিক পরিস্থিতি কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে, এখন পর্যন্ত নতুন করে কোনো সংঘর্ষের খবর আমরা পাইনি। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, এবং একই সঙ্গে সড়ক জুড়েই সেনার যে টহল রয়েছে, পুলিশের যে টহল রয়েছে
সেটি আসলে অব্যাহত রয়েছে। গতকাল রাতেও ব্যাপকভাবে গুজব ছড়িয়েছে যে আবারও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হবে, যে কোনো সময় হামলা হতে পারে। এই বিষয়টি নিয়ে শহর জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং সব সময় যে সেনা এবং পুলিশের যে টহল ছিল সেটি মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছে। যদিও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা কিংবা ছোট কোনো সহিংসতার ঘটনা এই শহরে ঘটেনি। সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি হয়েছে যে এই যে সংঘাত সহিংসতার পরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, সেই আতঙ্কটি কিন্তু এখনো কাটেনি। আজকে সম্প্রীতি সভা 3টা বাজে যেটি হওয়ার কথা রয়েছে, সেটি হওয়ার পরে সেখান থেকে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসবে, তারপরে মূলত স্বাভাবিক হতে পারে এই শহরের সার্বিক পরিস্থিতি। রাঙ্গামাটির যে সবচেয়ে বড় কাঁচা বাজার বন্দ্রপাড়, সেখানে সহিংসতার ঘটনা এখন পর্যন্ত বাজার সংগঠিত হয়নি। এই ছিল আমার কাছে সবশেষ। মিম, রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। ব্যবসায়ীদের অনুরোধে ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বলেন, ইলিশ রপ্তানির সঙ্গে তার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই, তবে রপ্তানির খবরে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। বিস্তারিত মাছার মাহবুবের প্রতিবেদনে। জাতীয় মাছ হলেও দেশের মধ্য ও নিম্নবিত্তের সাধ্যের বাইরেই থেকেছে বাংলাদেশের জিআই পণ্য রূপালী ইলিশ। দাম নিয়ন্ত্রণে রেখে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে নিষেধাজ্ঞা সময়ে ইলিশ ধরা বন্ধ করতে নদী ও সাগরে চালানো হয় অভিযান। এর পরেও ইলিশের দামে লাগাম টানা সম্ভব হয়নি কখনো। বরাবরের মতোই ঊর্ধ্বমুখী মূল্যের কারণ হিসেবে গত 15 বছরে বারবার আওয়ামী লীগ সরকারকে সমালোচিত হতে হয়েছে সাগর সীমান্তে ভারতীয় জেলেদের হাত থেকে ইলিশ রক্ষার ব্যর্থতায়। দেশের মানুষের হাতের নাগালের বাইরে থাকলেও ভারতকে পূজায় ইলিশ উপহার পাঠানোর সমালোচনা থেকেছে দেশবাসীর মুখে মুখে। ক্ষমতা গ্রহণের পর ভারতে ইলিশ উপহার না পাঠানোর ঘোষণায় প্রশংসা পেয়েছে অন্তর্বর্তী সরকার। জানানো হয়েছিল দেশে সরবরাহ ঠিক রাখতে ভারতে বাণিজ্যিকভাবেও পাঠানো হবে না ইলিশ। দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। দুর্গাপূজা ঘনিয়ে আসার সঙ্গে ভারতে ইলিশ পাঠানোর প্রসঙ্গ উঠে আসে। সেখানকার ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে ইলিশ পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় পূজায় 3000 টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়। এই ঘোষণায় ফিরে আসে ইলিশ রাজনীতির পুরনো আলোচনা। রোববার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, দুদেশের ব্যবসায়ীদের অনুরোধে এই অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ভারতের ইলিশ বাণিজ্যে নিরুৎসাহিত করলেও ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সরে আসবে কিনা তা পরিষ্কার করেননি। বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, অনুমোদনটা দিয়েছে, যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। ভারতে ইলিশ রপ্তানির খবরে বাজারের দাম বাড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ইলিশ আহরণ। 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর এই ইলিশের প্রজনন মৌসুমে যে আহরণ বন্ধের একটা নির্দেশনা থাকবে এবং এই সময় আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, নৌবাহিনী আছেন, আমাদের কোস্টগার্ড আছেন, আমাদের বিজিবিও আছে এবং যারা যারা জড়িত, এবং এই সময় যেন কোথাও থেকে মাছ অন্য কেউ আহরণ না করতে পারে। এবার মৌসুমে ইলিশ উৎপাদন হয়েছে 5,30,000 টন। মাছার মাহবুব, এখন ঢাকা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে যোগাযোগ আরও বাড়ানো যায় তার জন্য গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট নীতিমালা করতে চায় জাতিসংঘ। বিশ্ব নেতাদের কাছে নীতিমালায় কি কি থাকবে তা তুলে ধরা হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার যেন জনগণের কাছে সহজলভ্য হয় সেটিও করতে চান তারা। তাই এবারের জাতিসংঘ সম্মেলনকে বলা হয়েছে সামিট অফ দ্য ফিউচার। সম্মেলনে কাল সোমবার থেকে বাংলাদেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাকিব।
টেকসই উন্নয়ন, স্বাস্থ্য ঝুঁকি, প্রতিটি ক্ষেত্রে সমতা নিশ্চিত করা, নারী ক্ষমতায়ন সহ নানা বিষয় নিয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন সাইড ইভেন্টে আলোচনা হয়েছে। দ্বিতীয় দিনের সেশনে মূল আলোচনা ছিল বিশ্বের সাথে ডিজিটাল গ্লোবাল কম্প্যাক্ট কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, যার মাধ্যমে আরও বেশি তথ্য আদান প্রদান করা যাবে। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বলেন, প্রযুক্তি ব্যবহার করে বিশ্বে এখন অনেক দূর এগিয়েছে, তবে আরও সহজে কিভাবে এই প্রযুক্তিকে মানুষের কাছে সহজলভ্য করা যায় তার একটি পলিসি নিয়ে কাজ করছে জাতিসংঘ। এই পলিসিতে গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টে কী কী বিষয়গুলো থাকবে তা বিশ্ব নেতাদের কাছে তুলে ধরা হবে। সবাই একমত হলে পুরো বিশ্বই উপকৃত হবে। সম্মেলনে বাংলাদেশকে এ বিষয়ে জোরালো ভূমিকা রাখা উচিত বলে মনে করেন তারা। কানেক্টিভিটিটা এখন অনেক ইজি হয়ে যাওয়াতে এখন প্রত্যেকটা ক্ষেত্রে, এটা আপনার ডেভেলপমেন্ট বলেন, এটা হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটি বলেন, এডুকেশন বলেন, ক্লাইমেট চেঞ্জ বলেন, প্রত্যেকটা জায়গাতে রিসোর্সেস খুব ইজিলি শেয়ার করা যাচ্ছে এবং তারা সেই জায়গাটাতে জোর দিচ্ছেন যাতে আইসোলেটেড কমিউনিটিগুলোকেও এখানে কানেক্টেড করা যায় এবং প্রত্যেকে যাতে বেনিফিশিয়ারি হয় এবং প্রত্যেকে উপকৃত হয়। এটাই হচ্ছে তাদের এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের মূল উদ্দেশ্য। সম্মেলনে তরুণদের নিয়েও আয়োজন করা হয়েছে নানা ইভেন্টে। তারা বলছেন, জাতিসংঘ প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলছে, কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নানা জটিলতায় পড়ছে। এ থেকে কিভাবে উত্তরণ সম্ভব তা নিয়েও আলোচনা হয় ইভেন্টে। Technology in the near future is the driving force of Sustainable Development Goals, যেটা UN focus করছে every day and every year and in all these big conferences. Artificial intelligence, the power of data, এগুলো যখন ইন্টিগ্রেট করা না হয় তখন Sustainable Development Goalগুলো রিচ করতে আমাদের দেরি হয়ে যায়। I am a big proponent of technology and an advocate of it, যে এটার ইন্টিগ্রেশনটা অবশ্যই আমাদের অগ্রগতির দিকে নিবে আমাদেরকে। এবারের জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের হয়েও বেশ কয়েকজন তরুণ অংশ নিচ্ছেন। এছাড়া সম্মেলনের তৃতীয় দিন থেকে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের অংশ নেয়ার কথা রয়েছে। বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তির ব্যবহার আরও কিভাবে সহজ করা যায়, সম্মেলনের দ্বিতীয় দিন তা ছিল আলোচনার মূল বিষয়। এই সম্মেলনে আগামী 2 দিন তরুণের চোখে ভবিষ্যৎ বিশ্ব কেমন হবে তা আলোচনায় গুরুত্ব পাবে। আর 24 সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব, যেখানে ধাপে ধাপে জাতিসংঘভুক্ত 193টি দেশের 148টি দেশের সরকার প্রধানরা বক্তব্য রাখবেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য রাখবেন 27 সেপ্টেম্বর, যে বক্তব্যে সাম্প্রতিক সময়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের আগে তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য কাল নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তৃতা দেবেন তিনি। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের আগে তার সঙ্গে দেখা করে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। রাজধানী যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অন্য হত্যা মামলায় দীপুমণি, ইনু, মেনন পালক সহ 7 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আরও জানাবেন মাঝারি মন। রোববার সকালেই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ। সকাল ৮টার পর একে একে ৮ আসামিকে তোলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী, আদাবর ও তেজগাঁ থানার 2 পৃথক হত্যা মামলার। উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর তেজগাঁ থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, পলক, রাশেদ খান মেনন,
হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাংবাদিক শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হলে শুনানি শেষে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় শুনানি শেষে তেজগাঁ থানার আরেকটি আলাদা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আব্দুল্লাহ আল মামুনকেও কারাগারে পাঠানোর নির্দেশ আসে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ছাত্র জনতার আন্দোলনের সহিংসতার দায় আসামিরা এড়াতে পারে না বলে মন্তব্য করে রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী বলছেন, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে থাকবেন তারা। এই আসামিদেরকে প্রাথমিক তদন্তে তাদেরকে জড়িত থাকার বিষয়টা উদ্ঘাটিত হওয়ার কারণে তাদেরকে মামলায় সন্নিবেশ করা হোক। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সন্নিবেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সন্নিবেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। এদিকে মামলা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাবেন তারা। আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো। এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোনো আসামিকে রিমান্ডে রাখার আবেদন করেনি পুলিশ। মাজহার ইমন, এখন, ঢাকা। 3.5 মাস পর শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘ সময় পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে সেশন জট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ক্ষতি পুষিয়ে নেওয়া সহ ট্রমা কাটাতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। মেহেরিনানির প্রতিবেদন। হাসি, আড্ডা আর বন্ধুত্ব 112 দিন পর এই চিরচেনা রূপে ঢাকা বিশ্ববিদ্যালয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমকে কেন্দ্র করে ক্লাস পরীক্ষা বন্ধ, পরবর্তীতে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য পদ শূন্যসহ নানা কারণে প্রায় 3.5 মাস বন্ধ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য নিয়োগের পর 22 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। সকাল থেকেই তাই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস প্রাঙ্গণ। ক্লাস চালুর প্রথম দিনে কলাভবনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ সহ ইনস্টিটিউটগুলোর বেশিরভাগই ক্লাস কার্যক্রম শুরু করেছে। সহপাঠীদের সাথে একসাথে আবার ক্লাসে ফেরার উচ্ছ্বাস যেন চোখে মুখে শিক্ষার্থীদের। শিক্ষকরাও খুশি পাঠদানে ফিরতে পেরে। এটা যদিও একটা অধিকার, মানে ন্যায্য অধিকারের দাবি ছিল, তবে আমাদের একাডেমিক ক্ষেত্রে অনেক বড় একটা ঘাটতি পড়ে গেল। অনেক দিন পরে আসলে ক্লাস করতে, সেটা তো অনেক ভালো লাগছে। আরো নতুন সেমিস্টার শুরু হলো আজকে, সেটাও একটা আনন্দের বিষয়। তারা যে পড়তে চায়, তারা যে আসলে ক্লাস করতে চায়, এটি আমার কাছে মনে হয়েছে। এবং আমি 9টার পর আরেকটি ক্লাস আমি গেলাম 10টায়, সেখানেও দেখলাম যে সেখানে আসলে ক্লাসে জায়গা হচ্ছিল না। দীর্ঘদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেশন জট নিয়ে চিন্তায় আছেন বেশিরভাগ শিক্ষার্থী। সেশন জট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এই সেমিস্টারটা শেষ করে আমাদেরকে একই লাইনে নিয়ে আসে এবং আমাদের জুনিয়ররাও কিন্তু আসবে। সো তারাও একটা, আমরা যদি না উঠতে পারি তারা জটে পড়বে। টিচারদের কাছে একটা আমরা প্রপোজাল রাখতে চাই যে আমাদের একটু কনসিডার করে হয়তো খুব দ্রুত একটা সেমিস্টার ফাইনালের ডেট যাতে দিয়ে দেয়। এছাড়াও লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা ভিত্তিক পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য জোর দাবি জানায় তারা। আমরা চাই যাতে আর নতুন করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা না আসে। আমাদের রাজনৈতিক যে পরিবর্তনটা হয়েছে তার সাথে আমাদের যেন একাডেমিক থেকে শুরু করে আমাদের সবকিছু শিক্ষা কার্যক্রমের সবকিছুর আমাদের গুণগত পরিবর্তন, এই জিনিসটা আশা করি। শিক্ষার্থীরা যেন দ্রুততম সময়ে তাদের একাডেমিক সিলেবাস শেষ করতে পারে, সেজন্য 100 দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক। আর যেন ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়। আমরা যারা অংশীজন আছি, ছাত্র, শিক্ষক, অ্যাডমিনিস্ট্রেশন, আপনারা যারা সাংবাদিক, অভিভাবক, সবাইকে আমাদেরকে একসাথে কাজ করতে হবে যেন কোনো ধরনের অস্থিতিশীলতা ক্যাম্পাসে তৈরি না হয়। 1 মাস করে যদি আমরা 3টা সেশনে যদি আমরা এটাকে সংক্ষিপ্ত করে আনতে পারি সেমিস্টারগুলো, যেহেতু আমাদের সেমিস্টার সিস্টেম পুরোটাই, তাহলে 3টা কনজিকিউটিভ সেমিস্টারে আমাদের এটি খুব সহজেই উত্তরণ করা সম্ভব।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন কর্মসূচি পালন করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে সেটা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের ঘিরে পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই একটি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। সব বর্ষের ক্লাস চালু হলেও শুরু হয়নি প্রথম বর্ষের ক্লাস। 30 সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। সকাল থেকে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে গাজীপুরের বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মন্ডল ইন্টিমেটস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশের মধ্যস্থতায় বেলা 1টার দিকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এই বিষয়ে আরও জানাতে গাজীপুরের বাঘের বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, গাজীপুরের শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। নাফি, একদম এই চলতি মাসের শুরুর দিক থেকে কিন্তু আমরা দেখেছি যে পোশাক শ্রমিকদের যে বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে গাজীপুর শিল্পনগরে কিন্তু বেশ উত্তপ্ত ছিল। তবে সেই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে দু একটি কারখানায় কিন্তু এখনো বিচ্ছিন্নভাবে তাদের দাবি দেওয়াকে কেন্দ্র করে এখনো শ্রমিক অসন্তোষ রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে গাজীপুরের যে বাঘের বাজার এলাকার যে মন্ডল ইন্টিমেটস যে কারখানাটি রয়েছে, এই কারখানার শ্রমিকরা আজকে সকাল 8টা থেকে তারা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে প্রথমে এসে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের দুটি লেন কিন্তু বন্ধ করে দিয়ে তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু চালিয়ে যান। যার ফলে আমরা দেখেছি যে সকাল 8টার পর থেকে এই মহাসড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন গন্তব্যের যে সকল যানবাহন রয়েছে, পণ্যবাহী যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী যানবাহন, সেগুলো কিন্তু বেশ আটকা পড়ে এবং যাত্রীদের কিন্তু দুর্ভোগ দেখতে পেয়েছি। এরপর কিন্তু আমরা এখানে দেখেছি যে প্রথমে শিল্প পুলিশের সদস্যরা এসে এখানে মালিক পক্ষের সাথে এবং শ্রমিকদের সাথে কথা বলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন, মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সেটি সম্ভব না হওয়ার পরে কিন্তু সেনাবাহিনীর মধ্যস্থতায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়ে বেলা 1টার পর কিন্তু শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। এই যে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছিল, যে কারণে কিন্তু মহাসড়ক অবরোধের ফলে আমরা দেখেছি যে দুই পাশে প্রায় 5 কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়, যাতে করে কিন্তু অনেকেই কিন্তু এই পথে চলাচলকারী যানবাহনের চালক এবং যাত্রীরা কিন্তু দুর্ভোগে পড়েন। একটি বিষয় জানিয়ে রাখি, মূলত হাজিরা বোনাস বৃদ্ধি সহ টিফিনের যে খাবারের যে নিম্নমানের খাবার পরিবেশন সহ বেশ কিছু দাবি কিন্তু এখানকার শ্রমিকরা করছেন। তারা বলছেন যে অন্যান্য কারখানাগুলোতে এসব সকল দাবি মেনে নেওয়া হলো, তাদের এই কারখানাটিতে কিন্তু এখন পর্যন্ত মালিক পক্ষ তাদের দাবিটি মেনে নিচ্ছেন না, যে কারণে তারা বাধ্য হয়ে কিন্তু আজকে কিন্তু মহাসড়কের সামনে অবস্থান করছেন। এখন মহাসড়কের অবরোধ অনেকটা মহাসড়কের অবরোধ নেই, তবে মহাসড়কের পাশে যেহেতু কারখানাটি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কারখানার সামনে কিন্তু এখনো কিন্তু শ্রমিকরা অবস্থান নিয়েছেন। তীব্র গরম আজকে সকাল থেকে, এই গরমের মাঝেও কিন্তু রোদের মধ্যেও কিন্তু শ্রমিকরা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি কিংবা যে বিক্ষোভ সেটি কিন্তু এখন পর্যন্ত চালিয়ে রাখছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দেওয়াগুলো মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, তারাও কিন্তু চেষ্টা করছেন মালিক এবং শ্রমিক পক্ষের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে যেন একটি সুষ্ঠু সমাধান করে এই পোশাক খাতের যেন অস্থিরতা কমিয়ে আনা যায় এবং পোশাক কারখানাগুলোতে যেন কর্মপরিবেশ সৃষ্টি করা যায় সেই চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের বাঘের বাজার থেকে পোশাক শ্রমিকদের বিক্ষোভের সবশেষ তথ্য। নাফি, গাজীপুরের শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের সর্বশেষ খবর জানাতে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। হঠাৎই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। 5 দিনে 75 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এমনিতেই মশার উৎপাতে অতিষ্ঠ মানুষ, তার উপর ডেঙ্গুর চোখ রাঙানিতে ভাবিয়ে তুলছে নগরবাসীকে। খাল ও ড্রেনগুলো যেন মশার প্রজনন কেন্দ্রে। মশক নিধনে সিটি কর্পোরেশনের নেই তেমন কোনো উদ্যোগ, কারণ হিসেবে দায়ী করা হচ্ছে অপর্যাপ্ত লোকবলকে।
দ্রুত মশা নিধনের ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা চিকিৎসকদের। হারুনুর রশিদের প্রতিবেদনে ছবি তুলেছেন সায়মাকন্দ। হানা দিচ্ছে ডেঙ্গু। ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি, ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। এদের বেশিরভাগ ঢাকায় আক্রান্ত হলেও ময়মনসিংহে আক্রান্ত হয়েছে এমন রোগীর সংখ্যাও কম নয়। নগরীর মাসকান্দা এলাকার শিক্ষার্থী নাইম ডেঙ্গু আক্রান্ত হয় 10 দিন আগে। অসহ্য শরীর ব্যথা ও বমি নিয়ে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেলে। ভর্তির পর থেকে দ্রুত কমতে থাকে রক্তের প্লাটিলেট। ভর্তির পর থেকে স্যালাইন দেয়া হচ্ছে তাকে। ডেঙ্গু ওয়ার্ডের বেডগুলো যেন এক একটা মশারি ঘর, যার ভেতরে থাকা মানুষগুলোর দুর্ভোগ আরও বাড়িয়েছে চলমান তাপপ্রবাহ। শারীরিক যন্ত্রণার সাথে অসহনীয় গরমে কাহিল অবস্থা তাদের। প্রথম জ্বর ছিল, পরে মাথা ব্যথার সাথে সাথে ছিল শরীর ব্যথা, এবং পরের দিন থেকে শরীর ব্যথা, মাথা ব্যথার সাথে প্রচণ্ড বমি। সোজা বসতে পারছি না, শুধু শুয়ে থাকা ছাড়া কিছু করতে পারছি না। ঢাকা গেছিলাম বেড়াইতে, বাড়িতে আবার পর থেকে জ্বর। পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাচ্ছে এটা ডেঙ্গু জ্বর। যেহেতু ডেঙ্গু নাই, অথচ প্লাটিলেট আমার অলরেডি কমে গেছে, 27,000 আছে। নগরীতে ময়লা আবর্জনায় পরিপূর্ণ ড্রেন, খালগুলো মশার লার্ভায় সয়লাব। অপরিচ্ছন্ন বাড়ির আঙিনা, কনস্ট্রাকশন সাইটে জমে থাকা পানিতেও বিস্তার বাড়ছে মশার উপদ্রবে নতুন করে ডেঙ্গুর চোখ রাঙানিতে ভীত নগরবাসী। মাঝে মাঝে মশার ওষুধ ছিটানো হলেও তাতে কোনো কাজ হয় না বলে রয়েছে অভিযোগ। আমাদের এলাকায় কোনো ওষুধ টষুধ দেওয়া হচ্ছে না। মশার তো উৎপাদন বেশি, এর তো সরকারি কোনো পদ্ধতি নাই। বর্তমানে আমাদের শহরে ডেঙ্গু নিধনের যে কার্যক্রম, এটা একবারে সীমিত হয়ে গেছে। একদিন যদি এক কোনা দেওয়া পড়া খোঁজ নেই, একটা আছে যে না একটা না এক সপ্তাহ দিই, এমন একটা বিষয় আছে না, ওরকম শব্দ নেই। জনবল সংকটে একসাথে সব ওয়ার্ডে মশক নিধন কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। সাধারণ বাসাবাড়িতে আমরা তো রেগুলার দিতে পারছি না, কারণ আমাদের সেই আলোকে যে লোকবল থাকার কথা সেটা সংকটের জন্য দিতে পারি না। তো আমরা মাঝে মাঝে সেজন্য আমরা ক্র্যাশ প্রোগ্রাম করি, অন্য বাহির থেকে অতিরিক্ত শ্রমিক এনে আমরা দেখা গেল 2 মাস পর পর আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম করি। এদিকে এডিসের লার্ভা ধ্বংস করতে না পারলে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সিভিল সার্জন জানান, ডেঙ্গু মোকাবেলায় জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার করা হয়েছে। এই মুহূর্তে আমাদের ডায়াগনোসিস করার জন্য কি সেটাও পর্যাপ্ত পরিমাণে আছে, কোনো সমস্যা নেই। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলিও রেডি আছে, পর্যাপ্ত স্যালাইন ট্যালাইন সবই আছে। যদি রোগীর সংখ্যা বেড়েই যায় আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, তারপর আমরা রোগীকে ম্যানেজ করতে পারবো। আমাদের হসপিটালে যখন রোগী ভর্তির সংখ্যা বাড়ছিল, তখনই আমরা আপনার ডেডিকেটেড ডেঙ্গু ইউনিটটা আবার পুনরায় চালু করেছি, এবং ওখানে আমাদের ডেডিকেটেড ডক্টর এবং আদার হেলথ স্টাফ রয়েছে, তারা আপনার ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা দিচ্ছে। ময়মনসিংহ মেডিকেলে 5 দিনে ভর্তি হওয়া 75 জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 48 জন। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, একটু পর সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ভোটে এগিয়ে বামপন্থী অরুণা কুমারা দিসানায়ক। কিন্তু এখনো পর্যন্ত কোন প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় অগ্রাধিকার ভোটের উপর ভিত্তি করে নির্বাচিত প্রার্থী নির্ধারণ করা হবে। এখন রনিল বিক্রমাসিংহেকে বাদ দিয়ে দিসানায়কে ও প্রেমাসাদার অবশিষ্ট ভোট গণনা চলছে। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন বলছে, দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন এবার অনুষ্ঠিত হয়েছে। 1,70,00,000 ভোটারের মধ্যে শনিবার ভোট দিয়েছেন 76%। বিস্তারিত জানাচ্ছেন ইশিতা ব্রহ্ম। 2022 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার পর শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে 6 ঘন্টার জন্য জারি করা হয় কারফিউ। এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, মার্কসপন্থী অনুরা কুমারা দিসানায়কে ভোট পেয়েছেন 39%। সদ্য বিলুপ্ত পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা পেয়েছেন 34% ভোট, আর প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন 17% ভোট।
প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে একজন প্রার্থীর প্রয়োজন 51% ভোট। কোনো প্রার্থী এই পরিমাণ ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর মধ্যে হবে ফের ভোট। দ্বিতীয় ধাপে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হবেন পরবর্তী প্রেসিডেন্ট। শ্রীলঙ্কার ইতিহাসে 1982 সাল থেকে এখন পর্যন্ত 8টি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বলছে শনিবারের নির্বাচন দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 38 জন প্রার্থী। 2019 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। এরপর চরম অর্থনৈতিক সংকটে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে পালিয়ে যান তিনি। পরে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। নতুন প্রেসিডেন্টকে অর্থনীতি স্থিতিশীল করার পাশাপাশি চরম দারিদ্র্য থেকে সাধারণ মানুষকে রক্ষার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর দক্ষিণ এশিয়ার ছোট দ্বীপ দেশটির অর্থনৈতিক সংকট চরমে পৌঁছায়। জনপ্রতি ঋণ পৌঁছায় $8,300 কোটি, মূল্যস্ফীতি পৌঁছায় 70%। তবে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে দেশটির অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়ায়। মূল্যস্ফীতিও নেমে আসে শূন্যের ঘরে। বর্তমানে দেশের $3,600 কোটি বিদেশি ঋণ পরিশোধই নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।